আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আজকের গল্পটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন, আর গল্পটি কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে পারেন। গল্পের পরবর্তী পর্বগুলো শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। ধন্যবাদ সবাইকে। চলুন গল্পটি শুরু করা যাক। গল্পের নাম যাও পাখি বলো তারে, লেখা ঈশানুর তসমিয়া মীরা। পর্ব 7। নাস্তা করা শেষে সবাই মিলে ড্রয়িং রুমে আড্ডা দিতে লাগলাম। রেয়ান ভাইয়া আর সবুজ ভাইয়া নাস্তা খেয়েই বাইরে চলে গেছেন। আবদ্ধ ভাইয়াও চলে গেছেন রুমে। বাকি দিঘি ভাবিকে নিজেদের আড্ডায় আটকে রেখেছি আমরা। বড় চাচি বেশ প্রফুল্ল নিয়েই আমাকে বললেন, দেখেছিস মিরু তোর ভাবিকে? একদম মিষ্টি একটা মেয়ে। এখন শুধু আবদ্ধের মতো আব্রাহামের বিয়েটাও তাড়াতাড়ি সেরে যাক, তাহলেই শান্তি। আমি কিছু বললাম না, এতে কি বা বলার আছে আমার, তাই মৃদু হাসলাম। বড় চাচি আবারও বললেন, দিঘি মা, তোমার কি খারাপ লাগছে? রুমে যাবে? দিঘি মৃদু স্বরে বলল, না মা, আমি ঠিক আছি। বড় চাচির মুখে স্পষ্ট খুশির আভা ভেসে উঠল, যেন উনি খুশি হয়েছেন এমন পুত্রবধূ পেয়ে। এদিকে ইয়াসিন ভাইয়া দাঁত কেলিয়ে হেসে বললেন, ভাবি যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা জিজ্ঞাসা করি। দিঘি ইয়াসিন ভাইয়ার দিকে তাকিয়ে বলল, বলো। সাথে সাথে মেহেরুন আমার কানে ফিসফিসিয়ে বলল, দেখিস এই স্যারা এখন উল্টাপাল্টা কিছু বলবে। আমিও ফিসফিসিয়ে বললাম, চুপ থাক, আগে দেখ কি বলে ভাইয়া। ইয়াসিন ভাইয়ার জবাবের আশায় সবাই প্রায় তার দিকে তাকিয়ে। ফুপি চোখ বড় বড় করে তাকিয়ে আছেন ইয়াসিন ভাইয়ার দিকে, যেন বলছেন, আজে বাজে কিছু বললে খবর আছে তোর। ফুপির এই ভয়ঙ্কর ইশারাকেও অগ্রাহ্য করে ইয়াসিন ভাইয়া দাঁত কেলিয়ে বললেন, ভাবি আপনার কোনো ছোট বোন আছে? মানে একটু নিজের সেটিং করতাম আর কি। কথাটা শুনে আমি পুরো হা হয়ে গেলাম। নতুন ভাবির সাথে কেউ এমন কথা বলে? বড় চাচি, ফুপি, আম্মু আর ছোট চাচি দীর্ঘশ্বাস ফেলে চলে গেলেন রান্নাঘরে। এখানে থাকা এখন তাদের পক্ষে সম্ভব না। ইয়াসিন ভাইয়া যতক্ষণ আছে ততক্ষণ তো নাই না। ফুপি যাওয়ার আগে ইয়াসিন ভাইয়ার কান মলে দিয়ে গেছেন, কিন্তু এসবের পরোয়া তো ইয়াসিন ভাইয়া করেই না। জবাবের আশায় এখনও তাকিয়ে আছেন ভাবির দিকে। তাই দিঘি মুচকি হেসে বলল, তোমার দুর্ভাগ্য, আমার কোনো ছোট বোন নেই। সাথে সাথে ইয়াসিন ভাইয়া শিট বলে শব্দ করে উঠলেন। মেহরুন হেসে কুটি কুটি হতে হতে বলল, কী রে, বলছিলাম না এই ছেঁড়া এমনই। আমিও মৃদু হাসলাম এবার, দিঘিও তাই। এরপর আবারও লেগে গেলাম গল্প করতে। গল্পের মূল বিষয় ছিল দিঘির সম্পর্কে জানা। আমাদের আড্ডা শেষ হতে হতে আকাশে প্রায় সকাল
গড়িয়ে দুপুর নেমে এলো। তাই যে যার রুমে গিয়ে ফ্রেশ হয়ে আসলাম আমরা। দিঘিও রুমে ফ্রেশ হতে গিয়ে দেখলো আবদ্ধ সোফায় বসে বসে কাজ করছে। দেখে মনে হচ্ছে গোসল করেছে এইমাত্র। সেদিকে একবার তাকিয়ে চোখ ফিরিয়ে নিল দিঘি। না, সে কথা বলবে না আবদ্ধের সাথে, দেখবেও না তাকে। আবদ্ধের সাথে অভিমান করেছে সে, পাহাড় সমান অভিমান। কোনো কিছু না বলে আলমারি থেকে কাপড় নিয়ে ওয়াশরুমে চলে যায় দিঘি। আবদ্ধ এত পাত্তা দেয় না সেদিকে। কিন্তু ওয়াশরুম থেকে এসে কিছু না বলেই দিঘি যখন রুম থেকে বের হয়ে যায়, তখন নিষ্পলক সেদিকে তাকিয়ে রয় আবদ্ধ। সে ভেবেছিল দিঘি তার সাথে কথা বলবে, কিন্তু না, হয়তো সকালের জন্য তার সাথে রাগ করেছে। দিঘি ভাবতেই দীর্ঘশ্বাস ফেলে আবদ্ধ। আবারও কাজে মনোযোগী হবে ঠিক তখনই মেহেরুন রুমে এসে বলল, ভাইয়া নিচে আসো, খাবার খেতে ডাকছে সবাই। আবদ্ধ ছোট্ট করে জবাব দিল, যা আসছি। মেহেরুন চলে গেল। পরপরই সব গুছিয়ে আবদ্ধ ও চলে গেল নিচে। দুপুরের খাবার খেয়ে মাত্রই রুমে ঢুকেছে দিঘি। তবে রুমের কোথাও আবদ্ধকে দেখতে পেল না সে। খাবার খাওয়া শেষে দিঘি যখন তার শাশুড়ি মার কাজে সাহায্য করছিল, তখন আর চোখে আবদ্ধের দিকে তাকিয়ে দেখছিল আবদ্ধ নিজের রুমে যাচ্ছে। তাহলে এখন কোথায় সে? ভাবনার মাঝেই আবদ্ধকে বারান্দা থেকে রুমে ঢুকতে দেখলো দিঘি। সাথে সাথে কিছু একটা বিড়বিড় করে উঠল সে। সম্ভবত আবদ্ধকে বকছে। আবদ্ধের সাথে কোনরূপ কথা তো দূরে থাক, তার দিকে একটু তাকায়ও না দিঘি। তাকে পাশ কাটিয়ে সোজা চলে গেছে বারান্দায়। এতে মনক্ষুণ্ণ হলো আবদ্ধ। ভাবছে দিঘির কাছে মাপ চাইবে কি চাইবে না। পরক্ষণেই মনে হলো ভালোই তো হয়েছে, দরকার কি রাগ ভাঙানোর। পরে দেখা যাবে আবদ্ধকে বিরক্ত করা যেন আরও দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে দিঘি। এই ভেবে বারান্দার দিকে আর গেল না আবদ্ধ। ল্যাপটপ নিয়ে সোজা বসে পড়ল সোফায়। এদিকে দিঘি ভেবেছিল আবদ্ধ তার রাগ ভাঙাবে, কিন্তু প্রায় 10 থেকে 20 মিনিট হয়ে যাচ্ছে, আবদ্ধ আসছে না। এবার বিরক্ত লাগছে দিঘির। এভাবে বারান্দায় এমন রোদের মাঝে দাঁড়িয়ে থাকার কোনো মানে হয়? দাঁড়িয়ে থাকার কোনো মানে আছে? ভ্রু কুঁচকে রুমের ভিতর কয়েকবার উকি ঝুঁকি দিল দিঘি। আবদ্ধকে ল্যাপটপে কাজ করতে দেখতেই রাগ যেন মাথার উপর চড়ে বসে। আরও দ্রুত আবদ্ধের কাছে গিয়ে তার কোলে বসে পড়ে দিঘি। আবদ্ধকে কোনো সুযোগ না দিয়েই ইচ্ছে মতো কিল ঘুষি দিতে শুরু করে আবদ্ধের বুকে। এতে বেশ ভালোভাবেই ব্যথা পাচ্ছে আবদ্ধ। এক পর্যায়ে সহ্য করতে না পেরে দিঘির 2 হাত শক্ত করে ধরে ফেলে। ধমক দিয়ে বলে ওঠে, সমস্যা কি হ্যাঁ?
আমাকে মারছো কেন? আমার ঘুষি খেলে বাঁচবে তুমি? ভয় লাগে না তোমার এসব করতে? দিঘি কেঁদে দিল এবার। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফেলল আবদ্ধ। আরেকবার ধমক দিবে তার আগেই দিঘি কেঁদে কেঁদে নাক টেনে বলে উঠল, আপনি পচা, অনেক অনেক পচা। আমি আপনার সঙ্গে রাগ করেছি দেখেও আমার রাগ ভাঙানোর চেষ্টা করেননি আপনি। একবার কথা বলার চেষ্টাও করেননি। আপনি সত্যি একটা বাজে লোক। পচা পচা পচা। আবদ্ধ দীর্ঘশ্বাস ফেলল। শান্ত স্বরে বলল, আমি পচা না, তুমি। নিজের বরকে কেউ এভাবে মারে? তার উপর তোমার হাতের নখগুলো এত বড় কেন? যেভাবে খামচে ধরেছিলে আর একটু হলেই তো রক্ত বের করে দিতে। এবার লজ্জা পেল দেখি। লজ্জায় মুখ লাল হয়ে যাচ্ছে তার। তবুও মিনমিনিয়ে নাক টেনে বলল, সরি। আবদ্ধ মুচকি হেসে বলল, ইটস ওকে। এখন সরো, আমি কাজ করব। দিঘি সরল না। আবদ্ধ ভ্রু কুচকে আবারও বলল, কি হলো? দিঘি দাঁত কেলিয়ে বলল, সরব না, এখন কোনো কাজ হবে না। আপনি আর আমি গল্প করব বসে বসে। দিঘির কথায় আবদ্ধের বাম হাত আপনা আপনি চলে গেল মাথায়। মৃদু স্বরে চেঁচিয়ে উঠল সে, ঠিক এই কারণে আমি তোমার রাগ ভাঙাতে চাইনি। আল্লাহ, এই মেয়ের থেকে রক্ষা করো আমাকে প্লিজ। দিঘি খিলখিল করে হেসে উঠল। যেন আবদ্ধের এমন কথা পৃথিবীর সবচেয়ে হাস্যকর কথার মধ্যে একটি। আবদ্ধ দিঘির হাসি মাখা মুখ দেখে ভাবল, কে বলবে এই মেয়ে একটু আগেও কেঁদেছিল? দেখো কিভাবে খিলখিল করে হাসছে। বিকেলে ঘুম থেকে উঠেই বাগানের দিকে চলে গেলাম আমি। কিছুক্ষণ ফুলগুলো ছুঁয়ে দেখে পাশের একটি বেঞ্চে বসে পড়লাম। আনমনা হয়ে আকাশের দিকে তাকিয়েছিলাম। হঠাৎ পাশে কারো উপস্থিতি টের পেতেই পাশ ফিরে তাকালাম আমি। সাথে সাথে চমকে উঠলাম, কেননা আমার পাশে রেয়ান বসে আছে। তার দৃষ্টি বরাবর সামনে, সরু দৃষ্টিতে সামনের দিকে তাকিয়ে থেকেই উনি বলে উঠলেন, একা একা কি করছো মিস? জিন ভূত কিছু ধরেছে নাকি? ভ্রু কুচকে ওনার দিকে তাকিয়ে বলে উঠলাম, মানে? রেয়ান বাঁকা হেসে বললেন, ঘুম কাতরে মিস, তুমি কি কানেও কম শোনো নাকি? এহেন কথায় রেগে গেলাম আমি। কি পেয়েছেন কি উনি আমাকে? যখন তখন খালি অপমান করেন আমাকে। তার এসব কাজ মোটেও পছন্দ না আমার। বেশ রাগ নিয়ে তাকে বললাম, আপনার কি কোনো কাজ নেই? সব সময় আমাকে অপমান করার জন্য হাজির হয়ে যান কেন? নম্রভাবে দু চারটে কথাও তো বলতে পারেন। রেয়ান ভ্রু কুচকে আমার দিকে তাকালেন, বলে উঠলেন, আমি কখন অপমান করলাম মিস? তুমি তো আমি বলার পরও মানে করছিলে। এটাকে তো নিশ্চয়ই কালাই বলে। আই থিঙ্ক কালা শব্দটা ঠিক পছন্দ হয়নি তোমার। নেভার মাইন্ড, আমি তোমাকে ইংরেজিতে ডিভ বলে ডাকবো।
নাও হ্যাপি? সহ্যের সীমা যেন শেষ হয়ে যাচ্ছে আমার। তবুও নিজেকে শান্ত রেখে দাঁতে দাঁত চেপে বললাম, আমি কালা হলে আপনি মিস্টার মুডি কিং। হ্যাঁ, আমি মুডি কিং। লাইক রিয়েলি মিস? বলেই উনি ঘাড় কাত করে তাকালেন আমার দিকে। তার তীক্ষ্ণ চাউনি দেখেই কয়েকটা ঢোক গিললাম আমি। কি থেকে কি বলে ফেলেছি সেটাই মাথায় ঢুকছে না আমার। উনি আমাকে এভাবে দেখে বাঁকা হাসলেন। পরপরই শান্ত দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বললেন, তুমি এখনো পাল্টাওনি মিস। আগেও ভয় পেতে আমাকে, এখনও পাও। আচ্ছা, আমি কি ডাইনোসরের মতো দেখতে, নাকি আমার চেহারা ভয়ঙ্কর? না, দুটোর একটাও না। আমার মনে হয় আমি অতটাও খারাপ না দেখতে। না। সো সো আমি মাটির দিকে স্থির চেয়ে রইলাম। কণ্ঠস্বর যেন রোধ হয়ে আসছে। কোনো মতে ঢোক গিলে বললাম, জানি না আমি। উনি তাচ্ছিল্যের সাথে হেসে বললেন, তুমি জানোটা কি মিস? যাই হোক, আমার ক্ষুধা লেগেছে, টেবিলের দিকে যাচ্ছি আমি। তুমিও আসো, আমাকে খাবার সার্ভ করে দেবে। আমি অবাক হয়ে তাকালাম ওনার দিকে। আমি কেন তাকে খাবার সার্ভ করে দেব? জিজ্ঞাসু দৃষ্টিতে ওনার দিকে তাকিয়ে কিছু বলবো তার আগেই উনি উঠে দাঁড়ালেন। গম্ভীর কণ্ঠে বললেন, এক কথা দুবার বলতে পছন্দ করি না আমি, তাই তাড়াতাড়ি আসবে মেয়ে। বলেই উনি চলে গেলেন। আর আমি বিস্ময় নিয়ে ওনার যাওয়ার পানে তাকিয়ে রইলাম মাত্র। গল্পের নাম যাও পাখি বলো তারে, লেখা ঈশানুর তাসমিয়া মীরা, পর্ব ৮। বিকাল ৪:২৫। বাসার সবাই এখনও বেঘোরে ঘুমাচ্ছে। ঘুমাবেই না কেন? বিয়ের দিন থেকে কাল রাত পর্যন্ত সবাই নানা কাজে ব্যস্ত ছিলেন। এখন একটু বিশ্রাম নেওয়ার সুযোগ পেয়েছেন। এটা তো মোটেও হাতছাড়া করা যায় না। কিন্তু আমি সেই অভাগী যে কিনা এই সুযোগ হাতছাড়া করে বাগানে হাঁটতে বেরিয়েছিলাম। যে দুঃসাহস করার ফলস্বরূপ এখন আমাকে খাবার গরম করা, গুছানো এবং বেড়ে দেওয়ার কাজ করানো হচ্ছে। আর এই মহান কাজটা আমাকে দিয়ে করাচ্ছেন রেয়ান। উনি আর সবুজ ভাইয়া এখন আপাতত সোফায় বসে বসে টিভি দেখছেন, আর আমি রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবার গরম করছি। ভাবা যায়? প্রায় 10-20 মিনিট পর সব খাবার গরম করে টেবিলে গোছাতে লাগলাম আমি। গোছানো শেষে ড্রয়িং রুমের এক পাশে দাঁড়িয়ে মাথা নিচু করে ধীর কণ্ঠে রেয়ান ভাইকে বললাম, শুনছেন? খাবার গরম করেছি, খেতে আসুন। উনি রিমোট হাতে নিয়ে টিভির চ্যানেল পাল্টাচ্ছিলেন। আমার কথায় ঘাড় কাত করে আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন। গম্ভীর কণ্ঠে বললেন, আসছি। যাওয়ার আগে আমি সবুজ ভাইয়ার দিকে একবার আর চোখে তাকিয়েছিলাম। উনি হাসি হাসি মুখ করে তাকিয়েছিলেন আমার দিকে। আমি ড্রয়িং রুম থেকে যেতেই রেয়ান ভাইকে কনু দিয়ে গুঁতা দিয়ে ভ্রু নাচিয়ে বললেন, সামথিং সামথিং। উনি ভ্রু কুঁচকে বললেন, কি সামথিং সামথিং? ও আমার কাজিন, অন্য কিছু না। বাজে চিন্তা বাদ দে, আমি বিশ্বাস করি না। বলেই আবার ভ্রু নাচিয়ে বলে উঠলেন, সামথিং সামথিং। রেয়ান বেশ বিরক্তি নিয়ে বললেন, লাথি খাবি? ওকে আমি মোটেও পছন্দ করি না, কেমন জানি। যাই হোক, ও আমার কাজিন মানে কাজিন, না জেনে বুঝে কিছু বলবি না। সবুজ ভাইয়া এতক্ষণ মুচকি মুচকি হাসলেও এখন মুখ বাঁকিয়ে বলে উঠলেন, তোর থেকে আমি ওকে আরও আগের থেকেই চিনি। তুই এখানে এসে প্রথম দেখেছিস ওকে, আর আমি তোর আসার কয়েকদিন আগে আন্টির থেকে ছবি দেখেছিলাম। তোর মার ফোনেও ওর ছবি
আছে বুঝলি। সো আমি ওকে তোর থেকে আগে চিনি। বলেই মুখ ভর্তি করে হাসলেন সবুজ ভাইয়া। উনি গম্ভীর কণ্ঠে বললেন, বেশি দাঁত কেলাতে হবে না। আমার থেকে মাত্র 2-3 দিন আগে ওকে। রেয়ান সবুজ ভাইয়াকে মুখ কালো করতে দেখে ব্রুকুসকে বললেন, পেঁচার মতো মুখ বানিয়ে এখানে বসে আছিস কেন? খেতে যাবি না? সবুজ ভাইয়া মিনমিনিয়ে বললেন, ছোটবেলার কথা তোর এখনো মনে আছে নাকি? নেই, যেহেতু মীরা তোর অপরিচিত। সবুজ ভাইয়ার এমন জেদি কথাবার্তা শুনে বিরক্তি নিয়ে উঠে দাঁড়ালেন রেয়ান ভাইয়া। গম্ভীর কণ্ঠে বললেন, ওকে নিয়ে এত কিসের কথা? একটা বিষয় নিয়েই কতক্ষণ ধরে কান ঝালাপালা করে দিচ্ছিস আমার। ও কিছু না আমার জন্য, না তোর। তাই ওকে নিয়ে কথা বলা বন্ধ কর। বলেই চলে যেতে নিলেন, তখন সবুজ ভাইয়া বলে উঠলেন, ও যেহেতু তোর জন্য কিছুই না, তাহলে বাসার অন্য সদস্যদের না ডেকে ওকে আমাদের খাবার বেড়ে দিতে বলছিস কেন? কথাটুকু শুনে থমকে দাঁড়ান রেহান। পরপরই আবার ডাইনিং রুমের দিকে যেতে যেতে বলে উঠলেন, বাসার সবাই ঘুমাচ্ছিল তাই। এমন কথায় সবুজ ভাইয়া একটা দীর্ঘশ্বাস ফেলে রিয়ান ভাইয়ার সাথে ডাইনিং রুমে যেতে লাগলেন। অনেকক্ষণ ধরে খাবার বেড়ে রেখে টেবিলের কোণ ঘেঁষে দাঁড়িয়ে আছি আমি, কিন্তু রেয়ান ভাইয়া কিংবা সবুজ ভাইয়ার আসার কোনো নামই নেই। বিরক্ত হয়ে সামনে তাকাতেই দেখলাম রেয়ান ভাইয়া এসে চেয়ার টেনে বসেছেন। তার একটু পরেই সবুজ ভাইয়াও এসে বসলেন রেয়ান ভাইয়ার পাশে। আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে ওনাদের দিকে তাকিয়ে আছি। আমাকে নড়তে না দেখে রেয়ান ভ্রু কুঁচকে বললেন, কি হাবলার মতো তাকিয়ে আছো কেন? খাবার সার্ভের কথা কি ভুলে গেছো? ঢিলা নাকি? কথাটায় অনেক লজ্জা পেলাম আমি। সবুজ ভাইয়ার সামনে এমন কথা বলার কোনো মানে আছে? লজ্জায় কান্না আসতে চাইল আমার। কোনো মতে কান্না নিয়ন্ত্রণ করে খাবার বেড়ে দিতে লাগলাম। সবুজ ভাইয়া আমাকে দেখে কিছু বুঝতে পারলেন, অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইলেন আমার দিকে। কিন্তু রেয়ান দিব্যি খাবার খাচ্ছেন, একবারও তাকাননি আমার দিকে। আমি কোনো মতে খাবার বেড়ে দৌড়ে চলে এলাম রুমে। সবুজ ভাইয়া সেদিকে তাকিয়ে মুখ কুঁচকে রেয়ান ভাইকে কিছু বলবেন, তার আগেই রেয়ান খাবার খেতে খেতে গম্ভীর কণ্ঠে বলে উঠলেন, ওকে নিয়ে আর একটা ওয়ার্ডও না। সবুজ ভাইয়াও এবার আর কিছু বললেন না, চুপচাপ খেতে লাগলেন। কেননা তিনি জানেন ওনাকে কিছু বললেও উনি সেগুলো কানে নেবেন না, উল্টো রেগে মেগে খাবার না খেয়ে উঠে চলে যাবেন। খাবার খাওয়া শেষ হতে হতে বড় চাচি আর ছোট চাচি এলেন ডাইনিং রুমে। রেয়ান আর সবুজ ভাইয়াকে খেতে দেখে বলে উঠলেন, কিরে তোরা কখন এলি? আর খাবারই বা কে গরম করে দিয়েছে তোদের? সবুজ ভাইয়া বললেন, মীরা দিয়ে গেল এইমাত্র। বলেই সবুজ ভাইয়া খেতে খেতে গল্প করা শুরু করে দিলেন বড় চাচি আর ছোট চাচির সাথে। রেয়ান চুপচাপ খাবার খাচ্ছেন। খাওয়া শেষ হতেই আগের মতো চুপচাপ চলে এলেন রুমে। রুমে ঢুকেই প্রথমেই তার চোখ পড়ল বিছানায় রাখা জ্যাকেটটার দিকে। এগিয়ে গিয়ে জ্যাকেটটা হাতে নিলেন উনি। ভাবছেন এটা এখানে কিভাবে। পরপরই সকালের ঘটনা মনে পড়ল তার। এই জ্যাকেটটা সকালে আমাকে পরিয়ে দিয়েছিলেন উনি। বুঝতে পারলেন এটা আমিই রেখে গিয়েছি এখানে। ভাবতেই আবারও জ্যাকেটটার দিকে তাকাতেই দেখলেন জ্যাকেটের পকেটে একটা সাদা কাগজ দেখা যাচ্ছে। কাগজটা এক হাত দিয়ে খুলে দেখলেন সেখানে থ্যাংক ইউ লেখা। বিশেষ ভাবগতি প্রকাশ করলেন না রেয়ান। নীরবে জ্যাকেটটা আলমারিতে রেখে কাগজটা মুষড়ে ফেলে দিলেন ডাস্টবিনে। পরপরই বারান্দায় চলে গেলেন। এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন আকাশের দিকে। একদিকে যেমন একজন কান্নার মাধ্যমে নিজের বালিশ ভেজাচ্ছে, অন্যদিকে তেমনি একজন উদাসীন হয়ে আকাশের পানে চেয়ে আছে। হঠাৎই আকাশে উড়তে থাকা পাখিগুলোর দিকে তাকিয়ে রেয়ান গানের 2 লাইন মৃদু স্বরে গেয়ে উঠলেন, যাও পাখি বলো তারে সে যেন ভোলে না মরে। ছাদের রেলিং ঘেঁষে দাঁড়িয়ে আছে 2 ভাই, রেয়ান এবং আবদ্ধ। দুজনের মাঝেই প্রখর নীরবতা। কিছুক্ষণ চুপ থেকে আবদ্ধই প্রথমে বলে উঠল, কেমন আছিস ভাই? ভালো। তুই? আমি আছি কোনো রকম। কথাটুকু বলে আবারও চুপ দুজনে। নীরবতা ভেঙে এবার রেয়ান শান্ত কণ্ঠে বললেন, আমি তোর বিয়েতে আসিনি। এখানে আসার
এত সময় পর তোর সাথে দেখা করতে এসেছি, তুই রেগে নেই তো আমার সাথে? আবদ্ধ ছোট করে জবাব দিল, একটু। পরপরই তাচ্ছিল্যের সঙ্গে বলল, যে বিয়ের কোনো মূল্যই নেই সেখানে কারো আশা বা না আশা দিয়ে কি আসে যায়? এই বিয়েতে খুশি না তুই? রেহানের আচমকা এমন কথায় চুপ হয়ে যায় আবদ্ধ। প্রায় অনেকক্ষণ চুপ করে নিচের দিকে দৃষ্টি নিক্ষেপ করে থাকে। হঠাৎই রেহানকে জড়িয়ে ধরে গলায় বলে উঠে, আমি এত তাড়াতাড়ি বিয়ে করতে চাইনি ভাই। আমার বয়সই বা কত? এখনও তো অনেক কিছু করারই ছিল আমার। পড়ালেখার পাশাপাশি আব্বুর বিজনেসটা একটু সামলাতে চেয়েছিলাম আমি। তাই বলে কি আমি বড় হয়ে গেছি? তাও এসব মানলাম। কিন্তু বিয়ের দিন কনে পালিয়ে যাওয়ায় নিজেদের মান সম্মান রক্ষার্থে কনের ছোট বোন, যে কিনা এখনও কিশোরী, মাত্র ইন্টারে উঠেছে, তার সাথে আমাকে বিয়ে দিয়ে দিবে? আমার কথা একবারও ভেবে দেখলো না? এরপর আমার কি হতে পারে, কেমন লাগতে পারে আমার? একটু থেমে আবারও বলল আবদ্ধ, এসব আর আমি নিতে পারছি না ভাই। আমার দম বন্ধ হয়ে আসে। আব্বু আম্মুর কি খুব বেশি জরুরি ছিল আমার সাথে এসব করার? বাচ্চা মেয়েটাকে কিভাবে আমি নিজের জীবন সঙ্গী হিসেবে মানব? সে তো একটা বাচ্চা। রেয়ানু জড়িয়ে ধরলেন আবদ্ধকে। দীর্ঘশ্বাস ফেলে বললেন, সব মানিয়ে নেয়ার চেষ্টা কর আবদ্ধ। ভাগ্যে এটাই ছিল। মেয়েটার জীবন শুধু শুধু নষ্ট করিস না। আবদ্ধ সরে দাঁড়ালো, চোখের পানি মুছতে মুছতে বলল, আব্বু আম্মু এমন কেন করেছে আমার সাথে? তুই জানিস ভাই? রেয়ান গম্ভীর কণ্ঠে বললেন, না। মিথ্যা কথাটা বলেই আবারও দীর্ঘশ্বাস ফেললেন রেয়ান। আকাশের দিকে চেয়ে প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে বলে উঠলেন, মনে রাখবি আবদ্ধ, তোদের বিয়ে হয়ে গেছে, এখন কিছুই করার নেই। আর না মেয়েটার কোনো দোষ আছে, তাই মানিয়ে নেওয়ার চেষ্টা কর। আবদ্ধ মাথা নাড়ালো। নিজের ভাইয়ের মতো সেও আকাশের দিকে তাকিয়ে প্যান্টের পকেটে হাত রাখল। তা দেখে বাঁকা হাসলেন রেয়ান। বললেন, যা রুমে যা, তোর বউ হয়তো অপেক্ষা করছে তোর জন্য। তুই যাবি না? এখন না, সবুজ ঘুমাক তারপর। বেটা আলতু ফালতু কথা বলে মাথা খারাপ করে দেয়। আবদ্ধ হেসে দিল। পরপরই একবার রেয়ানের দিকে তাকিয়ে চলে গেল ছাদ থেকে। রেয়ান ঠায় দাঁড়িয়ে রইলেন, ওভাবেই চলবে।